কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। রসুলপুরের উদ্দেশ্যে যাত্রার জন্য রাতের শেষ ট্রেনে উঠে পড়লাম। বর্ধমান মেন লাইনের স্টেশনের উপর দিয়ে বহুবার আগে যাতায়াত করেছি, তাই রুট একেবারে অচেনা নয়। তবে শেষ রাতে এই ট্রেন যাত্রার মধ্যে একটা ব্যাপার আছে। শ্রাবণ মাস, আকাশে ঘন কালো মেঘ, মাঝে মধ্যে সাঁই সাঁই হাওয়া উঠছে জলো জলো। আকাশের বিষণ্ণতা সেই হাওয়ার মধ্যে চলন্ত ট্রেনের আশেপাশে গাছপালা, ঘাস জমি, পুকুরের পাড়ে নুইয়ে পড়া কলা বনের ঝাড় সবাইকে যেন স্পর্শ করছে। ট্রেনে এই সময় ফেরিওয়ালাদের, পাইকারি ব্যবসায়ীদের ভিড় থাকে। অনেকেই ভোর রাতে সবজি বা মাছ কিনে নিয়ে আসে দূর দেশের কোনো গ্রামের হাট থেকে, তারপর শহরতলিতে বা শহরে এসে সেসব বিক্রি করে। কিন্তু আজ যেন সেই ভিড়টা নেই। বাদলার জন্য সবজির বাজার বিশেষ ওঠেনি। অন্যদিকে হরতালের জন্য মাছ এসে পৌঁছায়নি ঠিক মতো হাটে। ট্রেনের কামরা থেকে একে একে লোকজন নেমে পড়ছিল। রসুলপুর থেকে 4টে স্টেশন আগে খেয়াল হলো আমি কামরায় একদম একা। পাশের সিটে এখন আমার ফেরির মাল, এক ব্যাগ গামছা। শুনেছি এই নতুন হাটে অনেক ব্যবসায়ী, ফেরিদের আনাগোনা আছে। এই বাজারে কিছু শ্রেণীর লোকের হাতে পয়সা আছে। আমার এই দুর্দান্ত কোয়ালিটির গামছা কি সেখানে বিক্রি হবে না? সুতির কাপড় আর মোটা চিকান 2 রকম কোয়ালিটিরই মাল রাখি। সব খদ্দেরের পছন্দ একরকম নয়। শান্তিপুরের তাঁতের খাঁটি মালও আছে তাতে। খদ্দের বুঝে দাম হাঁকি। ব্যবসার কথা ভাবতে ভাবতে জানলার ধারে এসে বসেছি। বন্ধু মহলে শুনেছি রসুলপুরের নতুন হাটে ভালো বিক্রিবাট্টা হচ্ছে। আজ একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি, কারণ ট্রেনের গন্ডগোল। রাতে বেশ কয়েকটা ট্রেন বন্ধ থাকবে। মেন লাইনের সকালে কখন খুলবে সেই ট্রেন, তারপর আবার বেমক্কা ভিড়। তাই রাতের ফাঁকা ট্রেনেই বুদ্ধিমানের দশর। ট্রেনটা শব্দ করে রসুলপুর স্টেশনে দাঁড়াতেই আমি মালপত্রের ভারী ব্যাগটা টেনে নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়লাম। কি অন্ধকার রে বাবা! ট্রেনে বসে তবু কামরার আলো ছিল, এখানে তো প্ল্যাটফর্মে আলোই নেই। উফ, একদম ঘুটঘুটে লাগছে চারিদিক। প্ল্যাটফর্মে জায়গায় জায়গায় জল জমে আছে। ভাঙাচোরা এই অংশটা সামনে 2-3টে তালা মারা রেলের পরিত্যক্ত অফিস ঘর। এক পশলা বৃষ্টি হানা দিয়ে গেছে। ওর ছাদ থেকে বৃষ্টির ফোঁটা তখনও চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। বেল ও শিউলি ফুল গাছের ঝাঁকড়া জঙ্গল। অন্ধকারে মিষ্টি একটা গন্ধ পেলাম। আস্তে আস্তে ব্যাগ টানতে টানতে এগোতে লাগলাম বিশ্রামাগারের দিকে। শেষ রাতের কয়েকটা ঘন্টা এখানেই কাটিয়ে দেব। সকাল হলে স্টেশনের বাইরে সাইকেল রিক্সা বা ভ্যান রিক্সা পেলে ওতেই মালের বস্তা চাপিয়ে দিয়ে হাটে পৌঁছতে হবে। একটু পরেই একটা হলদে টিমটিমে আলো চোখে পড়ল। বুঝলাম ওটাই যাত্রীদের বিশ্রাম করার জায়গা। ব্যাগ টেনে নিয়ে ঢুকে পড়লাম সেখানে। ছোট্ট একটা খুপড়ি ঘরে একটাই জানলা, সেটা পিছন দিকে, কিন্তু পাল্লাগুলো ভাঙা। জানলা দিয়ে পেছনের সামান্য প্ল্যাটফর্মের বাগান দেখা যাচ্ছে, যদিও রাতের অন্ধকারে খুব একটা স্পষ্ট নয়।
একটু দূরেই ধানের জমি, বর্ষার জল জমেছে সেখানে। ধানের মাথাগুলো জল থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হালকা চাঁদের আলোর আভা যেন অনুভব করলাম। পকেট থেকে একটা বিড়ির প্যাকেট বার করে একটা বিড়ি ধরালাম। বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। জোরালো নয় শব্দটা, একদম অস্পষ্ট। বিড়িটা ধরিয়ে বাইরে দরজাটার কাছে এসে দাঁড়ালাম অন্ধকারে। আমার চোখ যেন তখন একটু ধাতস্থ হয়ে গেছে। আরে স্টেশন তো একেবারেই ফাঁকা। ওদিকে প্ল্যাটফর্মে কারা বসে আছে বলে মনে হচ্ছে না? 4-5 জন। হ্যাঁ, ওদের চোখে মুখে আবার চাদর চাপা যেন। যদিও ওই পাশের দুটো প্ল্যাটফর্মে সেদিকটায় আলো নেই। অনেক দূরের একটা হলদে ল্যাম্প থেকে কিছুটা আলো ঢেকে রেখেছে ওই দিকটা, একটা আলো আধারী চাদরের মতো। সকাল হলেই কালকের দিনটা বিস্তর চাপের মধ্যে দিয়ে যাবে, সেটা ভেবেই ঠিক করলাম এই বিশ্রামাগারে শেষ রাতটা একটু ঘুমিয়ে নিই। ব্যাগটা তুলে রাখলাম সিটে। সেটার ওপর একটা গামছা ভাঁজ করে পেতে আলতো মাথা ঠেকিয়ে একটু শরীরটা হালকা করা, ব্যাস। চোখ বুজে এলো প্রায় সাথে সাথে। আধ ঘন্টা পর ঘুমটা ভাঙলো দারুণ চমকে। আমার মাথার ওপর একটা হাত যেন দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে। আতঙ্কে প্রায় দম আটকে আসছিল আমার। দেওয়ালের একপাশে ছিটকে গেলাম আমি ভয়ে। বিস্ফারিত চোখে দেখলাম সেই হাতটা গুটিয়ে গেল দেওয়ালের ভাঙা জানলাটার ভিতরে, যেটা যেটা ঠিক আমার মাথার উপরেই ছিল। কে কে ওখানে? পরবর্তীতে বুকটা ধপ করে উঠল। দেখলাম জানলার পেছনে ঝোপ জঙ্গলগুলোর পাতা সরিয়ে উঠে এলো একটা মুখ, রীতিমতো বিভৎস কুৎসিত সেই মুখ। বড় বড় লাল লাল দুটো চোখ মুখটায়, এক পোচ কালো আলকাতরা যেন লেপে দিয়েছে কেউ। মাথার চুলগুলো সজারুর মতো খাড়া, গালে একটা কাটা দাগ আছে। যদি কারো হৃদয়যন্ত্র দুর্বল থাকে, এই কদাকার মুখ এক ঝটকায় কেউ অতর্কিতে মাঝরাত্রিরে দেখলে আতঙ্কে সেখানেই ঢের হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। উত্তর দিস না কেন? কে তুই? আমি সাহস করে বললাম। সেই লোকটা এবার মাথা নিচু করে তাকালো ওর কদাকৃতি মুখে। একটা মুচকি হাসি টেনে খিলখিল করে হেসে উঠল। কি চাই তোর? লোকটা জানলা দিয়ে এবার ওর হাতটা বাড়ালো। তারপরে বদ্ধ মুষ্টি উন্মুক্ত করতেই ব্যাপারটা বোধগম্য হলো আমার। পাগল, সে খাবার চাইতে এসেছে। যা ভাগ এখান থেকে। আমার ধমক খেয়ে লোকটার মুখের ভঙ্গিমা যেন পাল্টে গেল। তার মুখটা প্রথমে গ্রাস করলো একটা হতাশার ভাব, তারপর বিরক্তি, তারপর এক ধরনের বিরক্তি মিশ্রিত ক্রোধ। ভাগলি তুই? আমার দ্বিতীয় হুঙ্কারে সে এমনভাবে আমার দিকে তাকালো যেন একটা ভারী পাথর বা ইটের টুকরো তুলে আমার দিকে নিক্ষেপ করবে। আমি মুখ বিকৃত করে ফের চিৎকার করে উঠলাম, তবে রে! মুহূর্তেই দেখি জানলার ওই প্রান্ত এখন ফাঁকা, লোকটা পালিয়েছে। জানলার কাছে গিয়ে ঝুঁকে একটু উঁকে দিতেই পাশের ক্ষেতে ঠান্ডা জল হাওয়া মুখে এসে লাগলো আমার। আহ, কি শীতল হাওয়া! স্টেশনের একটা প্ল্যাটফর্মের লম্বা প্রান্ত এই জানলাটা থেকে দেখা যাচ্ছিল। দেখতে পেলাম পাগলটা মাথার ওপরে হাত তুলে ছুটছে, মাঝে মাঝে হঠাৎ দাঁড়িয়ে পড়ে লাফিয়ে পড়ছে সামনের দিকে। এই জনশূন্য স্থানে
কি ওই একটাই প্রাণী নাকি? আমি ভাবলাম। এবার শুয়ে পড়ে আর ঘুম আসতে চাইল না। ঘড়িতে দেখি সময় 3:30। বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি বার করে সোজা হয়ে বসে দেশলাই ঠুকতে ঠুকতে খেয়াল হলো সিটের একটা অংশে এই ভাঙা জানলা থেকে বৃষ্টির জল গড়িয়ে নেমেছে। আমার পাশে সিটের ওপরে সেই জল। আমার ফতুয়ার পকেটে রাখা দেশলাইটি ভিজে একেবারে একসার অবস্থা। যা, কি বিপদ! এই ফাঁকা স্টেশন চত্বরে কি আর কেউ আছে যে আমাকে একটু আগুন বাড়িয়ে দিতে পারবে? ভেবে আমি বিশ্রামাগারের বাইরেটা গিয়ে দাঁড়ালাম। রেলের ট্র্যাকের ওপারে প্ল্যাটফর্মে আলো নেই, বেশ জমাট অন্ধকার। তবুও মিহি আলো আঁধারের মধ্যে আভাস পেলাম যেন বড় বড় বক পাখির মতো 3-4টে ছায়ামূর্তি কুঁজো হয়ে ওপাশের দূরে প্ল্যাটফর্মের ওপরে বসে আছে। হয়তো দূর থেকে আগত কোনো পরিযায়ী শ্রমিক বা বৃদ্ধ, তাই হয়তো হাঁটু গেড়ে বসে আছে অন্ধকারের মধ্যে চাদর মুড়ি দিয়ে। আমি ভাবলাম, এই প্ল্যাটফর্ম থেকে ওই পাশের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটা ওভারব্রিজ চোখে পড়ল। আমার থেকে ফুট 30 দূরে নজরে এলো। বিড়ির নেশা ভালোই ধরেছে আমায়। জলো হাওয়ায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তখন। ওভারব্রিজটার কাছে হেঁটে চলে এলাম। বেশ পুরনো জীর্ণ অবস্থার ওভারব্রিজটার দিকে পা বাড়াচ্ছি, এমন সময় একটা গম্ভীর গলার আওয়াজে পা যেন স্থির হয়ে গেল আমার। ওই ভুল করো না। আওয়াজটা এসেছে ওভারব্রিজের নিচের দিক থেকে। সেদিকে মাথা নিচু করে তাকাতেই একটা কংক্রিটে বেঞ্চের দিকে নজর গেল, যেটা সামনের ওভারব্রিজের জন্য আড়াল হয়ে গিয়েছিল। কেউ শুয়ে আছে যেন ওখানে খেয়াল হলো। ওই ভুল করো না কাকা, তেনাদের অযথা জ্বালিও না, বলল লোকটা। ওর কণ্ঠ পুরুষালী, গম্ভীর। আমি হেঁটে এগিয়ে গেলাম ওর দিকে। আপনি আছেন এই স্টেশনে? আমি ভাবলাম আমি সম্পূর্ণ একা। বললাম আমি ওর দিকে তাকিয়ে। লোকটাকে পুরোপুরি দেখতে পেলাম এইবার। তার পরনে একটা কোট, পায়ে জুতো, মুখ একটা গোল মেক্সিকান টুপি দিয়ে ঢাকা, কারণ সে বেঞ্চের ওপরে মুখে টুপি ঢেকে শুয়েছিল। ওর কাঁধে একটা শান্তিনিকেতনের ব্যাগ, যেটা ও পেটের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শুয়েছিল। লোকটা এইবার হাত তুলে মুখের ওপর থেকে টুপিটা তুলে নিল একটু। আমি ওর মুখটা অন্ধকারে একটু দেখতে পেলাম। দাড়ি গোঁফ নেই, মাথায় টাক, বয়স আন্দাজ 40। চোখগুলো শুধু জলজল করছে, কুকুরের মতো যেন। আমি তো একাই, সবাই একা, আসা একা, যাওয়া একা, মাঝে ঘুড়ির পেছনে ঘোরাঘুরি, সেটাও একা। বাহ, আপনি তো দারুণ মজার কথা বলেন। দেশলাই আছে আপনার কাছে? বিড়ি আছে আপনার কাছে? আছে তো। এই এতক্ষণ একটা কথা বলার মতো লোক পেলাম মশাই। উফ, কি ভুতুড়ে স্টেশন রে বাবা। আমি ওর দিকে একটা বিড়ি এগিয়ে দিয়ে বললাম। লোকটা আমার হাতের বিড়িটা টুক করে কেড়ে নিল। মুখে পুড়ে ওর ব্যাগ থেকে বের করলো একটা লাইটার। তারপর বিড়িতে আগুন ধরিয়ে আমার দিকে লাইটারটা বাড়িয়ে দিয়ে বলল, ওই কারণেই ওপাশে যেতে বারণ করলাম। এইসব জায়গায় অভিজ্ঞতা তো আপনার নেই, তাই কোন ভুলের পরিণতি কী সব হবে তা সেসব আপনি ধারণা করতে পারবেন না। মাফ করবেন, কথাটা আমি ঠিক ধরতে পারলাম না। ব্যাপারটা একটু খুলে বলবেন? প্রবণতা, অভ্যেস এসব জানেন তো। অভ্যেস তৈরি হয়ে গেলে সেটা চট করে যায় না, মরার পরেও যায় না। কি সেসব জানেন তো? খানিকটা জানি, কিন্তু আমাকে পরিষ্কার করে বলুন তো
ওরা কারা? বলছি, আপনি রসুলপুরের নতুন হাটে যাবেন তো? হ্যাঁ, ওর কথাটা শুনে আমি চমকে গেলাম প্রায়। লোকটা কি অন্তর্যামী, নাকি আমার কপাল দেখে আমার ভাগ্য পড়ে ফেলল? লোকটা সম্পর্কে কৌতূহল আমার উত্তরোত্তর বাড়তেই লাগলো। আমি অবাক গলায় বললাম, কি করে জানলেন সেটা আপনি? আরে আমি মিনিট 5 আগেই স্টেশনে এসেছি। বিশ্রামাগারে গিয়ে দেখলাম আপনি ঘুমোচ্ছেন। মাথার কাছে গামছা ঠাসা একটা প্রকাণ্ড ব্যাগ। হাটে গামছা বিক্রি করতে এসছেন বুঝতে বাকি রইল না। সে কি, ভেতরেই তো বসতে পারতেন। আবার যদি বৃষ্টি শুরু হয়। তার উপরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে মশাই। হ্যাঁ, এত রাতে আরে কাঁপুনি লাগিয়ে দিচ্ছে দাদা। আচ্ছা, আপনি এই রসুলপুরের নতুন হাট সম্পর্কে জানেন কিছু? আর একটা বিড়ি ছাড়ুন তো দেখি। আমি ওর দিকে একটা বিড়ি বাড়িয়ে দিলাম। সেটাতে আগুন ধরিয়ে বলল, বাড়ি কোথায়? আদি সপ্তগ্রাম। জায়গাটা ভালো না। সকাল সকাল হাটে চলে যান, যা বিক্রি বাট্টা হয় দেখুন। দিনের আলো থাকতে থাকতে কেটে পড়ুন। ভুলেও বেশি রাত করতে যাবেন না। ওই ফাঁকা মাঠে রাত পর্যন্ত কেউ থাকে না। কেন থাকে না কেন? আপনি এত রাতে কোথা থেকে ফিরলেন? এই সময় তো ট্রেন নেই। আমার কথা আলাদা। কেউ কেউ এমন থাকে যাদের স্থান কাল পরিস্থিতির মধ্যে দিয়ে এমনভাবে যেতে হয়, সাধারণ মানুষ এসবের থেকে 10 হাত দূরে থাকবে। সবই পেটের তাগিদে কাকা, বুঝলে কি না? আপনি কিন্তু এসব বলে আমার কৌতূহলটা আরও বাড়িয়ে দিচ্ছেন মশাই। আপনি কে? আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি স্থানীয় কেউ নন, শহুরে লোক। বিশেষ কোনো উদ্দেশ্যে এখানে এসেছেন। হাটে যে আসেননি সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। লোকটার পাশেই বেঞ্চে বসতে বসতে বললাম আমি লোকাল কেউ নই। হ্যাঁ, এটা ঠিক, আমি ওই হাট থেকেই আসছি। আমার কারবার আবার রাতে একটা বিশেষ কাজে একজন আমাকে পাঠিয়েছে। হাট থেকে সওদা করে তার হাতে দিয়ে আসতে হবে, তারপর আমি আমার পারিশ্রমিক পাবো। হাটের কাজটা সেরেই আমি ফিরছি, ভোরের ট্রেন ধরে ফিরবো। বেশ মজার ব্যাপার তো। তা কি কিনলেন হাট থেকে? অনুমান করুন। আপনার ব্যাগে আছে ওটা। আমার ধারণা কোনো চাল, কোনো বিশেষ শস্য বীজ অথবা মধু। হলো না। পণ্যটা মৃত অথচ জীবিত। হ্যাঁ, বুঝে গেছি। চুন, পাথরের চুন। হ্যাঁ, জলে দিলে হিসির শব্দ উঠবে। আপনার মুন্ডু, আপনার নামটা যেন কি? নন্দ প্রামাণিক। এটা আপনার? টুটুল। টুটুল? টুটুল কি? কিছু না। আমার নামের আগেও নেই, আমার নামের পরেও কিছু নেই। আমার মত এটাই, এসেছি একা, ঘড়ির পেছনে একা ঘোরাঘুরি করি আর যাবো একা। বেশ মজার লোক তো আপনি। কিন্তু সেই বস্তুটি কি যেটা কিনলে না হাট থেকে? না দেখে আপনাকে ছাড়ছি না কিন্তু। আমাকে রাতে যেতে নিষেধ করছেন ওখানে, কিন্তু আপনি নিজে ঘুরে এসেছেন সেখানে। এটাও অবাক করার মতোই। কেন, নিশ্চয়ই আপনার কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে। সব শুনবো। বিড়ি লাগলে প্যাকেট প্যাকেট বিড়ি সাপ্লাই করব। আমার কাছে প্রচুর স্টক আছে। ও, পুরো গল্পটা শুনবেন বলছেন? একদম দাদা। এই রাত, এই পরিবেশ, আর কি চাই? টুটুল টুপিটা হাত দিয়ে ঝেড়ে নিয়ে গল্প বলতে শুরু করলো। রসুলপুরের নতুন হাট স্টেশন থেকে হেঁটে যেতে লাগে 40 মিনিট। ওই দিকটায় কিছুটা লোকজনের ভিড় আর দোকানপাট। কিন্তু মিনিট 10 উত্তরের দিকে হাঁটলে যে সরু পিচের রাস্তা পড়বে,
তার দুধারে ফাঁকা ধানের ক্ষেত ছাড়া আর কিছুই দেখা যায় না। এই বর্ষাকালে রাত্রি 12টার পর শুরু রাস্তার দুদিক থেকে খাঁ খাঁ নিস্তব্ধ, আর মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক ছাড়া তো কিছুই শোনা যায় না। আমার বিশেষ কাজটার জন্য ওই হাটে আমায় এই মাঝরাতে গিয়ে পৌঁছতে হতো, নইলে সিদ্ধি লাভের আশা কম। যা খোঁজ পেয়েছিলাম, পিচ রাস্তা শেষ হওয়ার পর মোরাম বিছানো একটা রাস্তা, সেটা ধরে এগোলে মিনিট 10 পরেই পড়বে শ্মশান। সেই শ্মশানের পাশ দিয়ে আরও কিছুটা গেলে একটা উঁচু ঢিপি পড়বে। ওটা নাকি একটা পরিত্যক্ত ইটভাটা। ইটভাটার মালিক হঠাৎ মারা যাবার পর সেই ইটভাটায় এখন আর মানুষের পা পড়ে না। ভাটার পরেই একটা শর্টকাট রাস্তা আছে, সেটা একটা খালের ওপর দিয়ে একটা বাঁশের সাঁকো পেরিয়ে কিছুটা এগোলেই খেজুর গাছে ঘেরা একটা মাঠের মধ্যে দিয়ে গিয়ে শেষ হয়। ওটাই নতুন হাটের মাঠ। রাত তখন একটার একটু বেশি হবে। শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছনে কিছু মহিলার আওয়াজে কানগুলো খাড়া হয়ে উঠল আমার। শরীর টান টান, কাঁধের কাছে ব্যাগটা টেনে নিলাম। আমার হাতে একটা ছোট পেন্সিল ব্যাটারি টর্চ, তার আলোতেই আমি পথ চলতে লাগলাম। বুঝতে পারলাম মহিলারা আমার হাত 30-এর পিছনেই আছে। এত রাতে এই মহিলারা কোথা থেকে আসবে? এই প্রশ্নই মনের মধ্যে উদয় হতেই আমায় যিনি পাঠিয়েছেন তার কথা মনে পড়ল। তিনি গগন বৈরাগী, একা বিপদনিক মানুষ, রিটায়ার্ড ক্লার্ক। সবাই সেটা জানে। যেটা জানে না সেটা আসলে উনি একজন তন্ত্র সাধক। উনি গৃহস্থ সাধক। সাধক অনেক রকমই হয়, ওর বেশ কিছু বিভূতি যোগ হয়েছে। সেই ক্ষমতা আমার নিজের চোখে দেখা। সেসব পৌরাণিক ক্ষমতার ব্যাপারে চাক্ষুষ না করলে বিশ্বাস করা মুশকিল। একটা হুঁকো হাতে নিয়ে ঢুলু ঢুলু চোখ করে বিদায় নেওয়ার আগে তিনি বলেছিলেন, ওরা পেছন থেকে ডাকে, ভয় পেয়ে গেলেই সামনে এসে দাঁড়ায়। তুমি মনে রাখবে টুটু, তুমি ভয় না পেলেই ওরা বিরক্ত করা শুরু করবে, উত্ত্যক্ত করবে। তখন তোমার কাজ হলো তুমি যে কাজটা করে চলেছ সেইটা স্থির লক্ষ্যে চালিয়ে যাওয়া। কারণ আমি তোমায় বেঁধে দিয়েছি। তার উপরে তোমার বৃষ রাশি। বৃষ রাশির জাতকরা মানসিকভাবে খুব বলবান হয়। তোমার এই গুণগুলির জন্যই আমি তোমাকে নির্বাচন করেছি টুটুল। খুব অবাক করবার মতো ব্যাপার স্যার। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এত রাশি টাশি জানি না। আর কি আছে স্যার আমার জন্য? আপনি কি আমার ফুল বডি স্ক্যান করবেন? মানে আপনার এই তান্ত্রিক শক্তি দিয়ে? হ্যাঁ, প্রেত যোগ আছে প্রচুর। তুমি যেখানে যেখানে যাবে তার সাথে সাক্ষাৎ হবে। তুমি কি জানো প্রেতের একটা জীবনকাল আছে? সে শুরু আর শেষের মধ্যে প্রবাহমান শক্তি। তাই তোমার প্রতি আমার একটা উপদেশ যে তাকে বেশি উত্ত্যক্ত করবে না, তাকে তার মতো থাকতে দাও। ওরা পেছন থেকে ডাকবে, গন্ধ দিয়ে শব্দ দিয়ে তোমার দৃষ্টি আকর্ষণ করবে। প্রেত কিছু চায়, খিদে আছে ওর পাতা ফাঁদে পা দেবে না তুমি। গগন বৈরাগীর কথাটা কানে বাজে। টর্চের আলো ফেলে এগোতে লাগলাম আমি। টুটুল, এই টুটুল, টুটুল, এই টুটুল। গায়ে কাঁটা দেওয়ার একটা ডাক কানে এলো। একজন মহিলা ডেকে উঠল শ্মশানে বাবলা গাছের তলা থেকে। গলাটা শুনে মনে হলো বছর 20 নতুন বইয়ের গলা, সাথে চুরির শব্দ। তার হাসির সাথে সাথে রাতের নিস্তব্ধতা ভেঙে কানে পৌঁছচ্ছে। তাকে ঘিরে জনা 3 জটলা করে দাঁড়িয়ে আছে। আমি টুপিটা ঠিক করে হনহন করে হাটের দিকে হাঁটতে লাগলাম। ইট ভাটা পেরিয়ে, খাল পেরিয়ে একটা মৃদু আলো আমার চোখে পড়ল।
হঠাৎ যা শুনলাম তাই সত্যি। রাত্রিবেলা এই হাট ফের জমজমাট হয়ে ওঠে। একটু এগিয়ে নজরে এলো জায়গায় জায়গায় তেলের কুপি ধরিয়ে ফেরিওয়ালা মালপত্র লাড বহর সাজিয়ে বসেছে। তবে দোকানিদের অধিকাংশ মুখই দেখা যাচ্ছে না, মুখগুলো চাদর মুড়ি দেওয়া। হাটের বিচ্ছিন্ন জায়গায় প্রায় 10-12 জন দোকানদার বসে আছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। সবাই মাথা নিচু করে কোনো এক অদ্ভুত মৃত বিষণ্ণতায় বসে আছে যেন। কোনো খদ্দেরের ডাকাডাকি নেই, মানুষের ভিড় নেই, বরং হাটটা পুরোটা ফাঁকা। দোকানদারদের কুপির হলুদে মৃদু আলোতে ভরে গেছে হাটের প্রান্তর। একটু এগোতেই দেখি একটা লোক মাথা নিচু করে দুটো হাঁড়ি নিয়ে বসেছিল। আমি ওর কাছে গিয়ে হাঁড়িগুলোর দিকে আঙুল দেখিয়ে বললাম, কি আছে গো? খেজুরের রস। লোকটা অদ্ভুত ক্লান্ত গলায় মুখটা না তুলে বলল। আমি জিজ্ঞেস করলাম, টাটকা আছে? টাটকা নেই, তাজা আছে। দাও দেখি। সে একটা মাটির পাত্রে একটু রস ঢেলে দিল। আমি মুখের কাছে সেটা নিয়ে আসতেই দেখি তার থেকে একটা বিকট পচা গন্ধ বেরোচ্ছে। বেশ কয়েকটা সাদা ম্যাগট ওতে ঘোরাফেরা করছে। দেখে বমি পেয়ে গেল, গা ঘিন ঘিন করে উঠল। ওকে পাত্রটা ফেরত দিয়ে উঠে বললাম, এ তো বাসি পচা মাল, এসব করে তুমি লোক ঠকে মাল কামাচ্ছ। লোকটা দেখি এইবার কোনো কথা বলল না, একটা জিঘাংসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। লোকটার চোখগুলো লাল লাল। তখনই ওর মুখের সামনে থেকে চাদরটা সরে গেল। মুখের ওপর দৃষ্টি যেতেই এক ভয়ঙ্কর অনুভূতি হলো আমার। মাথার ওপর থেকে একটা হাওয়ায় বাজেনো হুশ করে আকাশের দিকে উড়ে গেল। ওর মুখের নিচে চোয়ালটা নেই, ওপরের চোয়ালের মুখটা ঝুলে একটা কোদাকার রূপ নিয়েছে। সঙ্গে সঙ্গে লোকটা চাদরটা ঠিক করে নিতে সে বলল, এত টাটকা তেজি রস কেউ পছন্দ নয়। আরে কাকা, রসিকতা করছিলাম, রেগে যাওনি তো? বেড়ে খেতে তোমার খেজুর রস, তবে আমার একটু হাতে পয়সা কম আছে। আচ্ছা, আমি ওই দিকটা থেকে ঘুরে আসি। হ্যাঁ, পয়সা বাঁচলে তোমার রস খেতে আসবো। আচ্ছা কাকা, কাকি ভালো আছে তো? কথাটা বলেই তার দিকে হাত নেড়ে নিমেষের মধ্যে ধাঁ হয়ে গেলাম। লোকটা দেখি তখনও সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। 2 পা এগিয়েছি, তখনই মেরুদণ্ড হিম হয়ে গেল। সেই মেয়েগুলোর গলার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ আসছে আমার পিছনেই। এরাই আমার পিছু নিয়েছিল। এই হাটে মুখোমুখি হলে কি বলবে আমায়? হ্যাঁ, আমার নাম কি করে জানলো ওরা? এই প্রশ্নগুলি ঘুরিয়ে খাচ্ছিল মনের মধ্যে। এদিকে আমি এগিয়ে গেছি একটা মাংসের দোকানের সামনে। নানান প্রজাতির পশু পাখির মাংস পাওয়া যায় সেই দোকানে, সেটা বোঝাই গেল। সব জন্তুগুলো খাঁচা বন্দি, কিন্তু কেউ সারা শব্দ করছে না। ওরা কি সব জীবিত নাকি মৃত? পচা দুর্গন্ধ বেরোচ্ছে মাংসের ঢের থেকে। বিকট গন্ধটা নাকে এসে লাগছে। স্টলের দোকানদারের মাথায় একটা বাদুড়ের টুপি, মুখটা চাদর দিয়ে ঢাকা। 2 কালো কুটিল চোখ উঁকি মারছে ওই টুপির মধ্যে দিয়ে। একটা সাপের চামড়া, একটা কচ্ছপের বর্ম পড়েছিল তার এক পাশে। রক্তে মাখামাখি হয়ে আছে চারপাশ। লোকটা দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখে পলক পড়ছে না। আমার অস্বস্তি বাড়তে লাগলো। আশেপাশে চটের বস্তা দিয়ে কিছু দ্রব্য চাপা দিয়ে রেখেছিল। আমি সেটার দিকে দৃষ্টি দিলাম। চট সরিয়ে দেখতে লাগলাম, যেন নিচের মাংসের ঢেরে আমার দারুণ উৎসাহ। দেখি কাতারে কাতারে মৃত বাদুর চামচিকে থাকে থাকে ঢাই করে রাখা। বাদুরগুলো কিন্তু অক্ষত, যেন সব কটা ঘুমিয়ে আছে একটার উপর একটা।
মেয়েগুলো তখনই আমার পাশে এসে দাঁড়ালো। রূপবতী 3 কন্যা, একজনের বয়স 20 মতো আর দুজনের বয়স 30 হবে। যুবতী মেয়েটা এবার আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা হিংসুটের লোক তো আপনি মশাই। আমরা সেই স্টেশন থেকে আপনার পিছু পিছু আসছি। এই হাটে আপনার পিছু চিনে আসবো বলে কত ডাকাডাকি করলাম, সাড়া দিলেন না কেন? আমার নাম কোথায় শুনলে? কেন স্টেশনে? আপনি তো আগুন চাইলেন না একজনের থেকে, পরিচয় করলেন। আমরা তো আপনার পিছনেই ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নতুন হাটে নতুন বুঝি। কি কিনবে? কাচের চুড়ি, ফুচকা। অবশ্য ওসব এখন মুখে রুজবে কি না কে জানে। ভালো খাবার দাবার কিছু উঠেছে নাকি? এখানে কি বিক্রি হচ্ছে? এই ইঁদুর পোড়া, বাদুর পাচা, এইসব। উফ, গন্ধটা কিন্তু খাসা। কত করে নিচ্ছ গো কাকা? মেয়েটা এইবার কথাটা দোকানদারকে জিজ্ঞেস করলো। 1 সের 8 আনা। প্রায় তার সাথে সাথেই এমন একটা ঘটনা ঘটলো, তাতেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। 3 মহিলা তাদের দাঁত নখ বার করে পাশের বাদুরের মাংসের ওপর হামলে পড়ে গোগ্রাসে গিলতে লাগলো, যেন কত যুগের ক্ষুধার্ত। দোকানদারও বোধ করি চমকে গিয়েছে এই হ্যাংলামো দেখে। সে পাশে রক্তমাখা চপারটা তুলে নিয়ে একটা বয়স্ক মহিলার দিকে তেড়ে গিয়ে চিৎকার করে উঠল, হাট হাট, নামা মাংস নামা। 3 বউ হিংস্র নেকড়ের মতো দাঁত বার করে ওর দিকে গসাতে লাগলো। সে এক রীতিমতো প্রাণের কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো দৃশ্য। একটা বউ হঠাৎ করে দাঁত খেঁচিয়ে উঠলো তার দিকে, সঙ্গে সঙ্গে সেই মুখ প্রতিহত করতে চালিয়ে দিল হাতের চপারটা। তবে রে, ধূপ করে একটা শব্দ হলো। দেখি মধ্যবয়স্ক মহিলার মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে গেছে। একটা 8 নম্বর সাইজের ফুটবলের মতো পাক খেতে খেতে সেটা এগিয়ে যেতে লাগলো, আর তার ধর চারদিকে হাঁচড়াতে থাকলো, ঘুরে ঘুরে মুন্ডুটা খুঁজতে লাগলো। এদিকে ধর থেকে ফিঙ্কি দিয়ে রক্ত ছুটছে পুরো দমে। উফ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য! বাকি 2 মেয়ে ভয়ানক বুক চাপড়ে কান্না ও চিৎকার জুড়ে দিল। তারপর দেখি ক্ষিপ্ত হয়ে দোকান লন্ডভন্ড করা শুরু করলো ওরা। দোকানদার একটা বড় লাঠি নিয়ে এসে ওদের সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। এদিকে মুন্ডহীন লাশটা চারদিকে হাতড়াতে হাতড়াতে পৌঁছে গেল দোকানের ভিতরে। দেখতে দেখতে একটা সাদা কাঁচের বোতলে ছিপি খুলে জল ঢেলে দিল ওই মৃত বাদুরগুলোর ওপর। এই সর্বনাশ, জল পড়ে সব ঢেলে ফেলে দিল রে আহম্মক! চেঁচিয়ে উঠল দোকানদার আর ছিনিয়ে নিল ওই বোতলটা ওদের হাত থেকে। জল পোড়া নাকি কে জানে, কিন্তু ওই জলের ভেলকি তখনই নজরে এলো আমার। দেখি ওই জলের সংস্পর্শে আসা মাত্রই নীল ধূসর একটা আগুন গ্রাস করলো ওই বাদুরগুলোকে। ওরা একে একে মুখ হাত পা নাড়তে লাগলো। কয়েকটা বাদুর নিজের থেকে সোজা হয়ে উঠে বসলো। মুহূর্তের মধ্যে বাদুরগুলো এক এক করে ওড়া শুরু করলো, আর জায়গাটা ঘিরে গোল 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 করে পাক খেতে লাগলো। দেখতে দেখতে চিচি শব্দ করে ক্রমাগত আমাদের ঘিরে পাক খাওয়া শুরু করলো সেই বাদুরগুলো। একটা ঘন কালো মেঘের মতো লাগছিল, যেন শয়ে শয়ে বাদুর। তখনই যেন একটু নড়লেই উড়ন্ত বাদুরগুলোর সাথে ঠক ঠক করে ধাক্কা খাচ্ছে। আমি হয়তো এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম, যে উদ্দেশ্যে আমার এখানে আসা। ভাগ্যের অযাচিত কৃপায় সেই সোনালী মুহূর্ত আমার সামনে এসে উপস্থিত। আমি প্যাকেট থেকে রুমাল বার করলাম, খুলে ধরলাম রুমালটা জালের মতো করে। বাদুরের আক্রমণে বাকি সবাই তখন অন্ধকার দেখছে, মাথা সামলাতে ব্যস্ত। একটা ভারী শব্দ হলো তখন। বুঝলাম আমার রুমালে একটা বাদুর আটকা পড়েছে। ব্যাগ থেকে একটা শিশি বের করে রুমালে ধরা বাদুরটাকে টুক করে পুড়ে ফেললাম ওই শিশির মধ্যে। একটা 4টা তেজপাতার মতো লেপটে সে ভেতরে শুধু চোখ পিটপিট করতে লাগলো। দেখতে লাগলো তার নতুন মালিককে। উদ্দেশ্য সিদ্ধি হওয়ার আনন্দে আমি উৎফুল্ল চিত্রে সেই বাদুরের ঝংকার থেকে বেরিয়ে এলাম আর হাঁটা দিলাম ফিরতি পথের উদ্দেশ্যে।
কিন্তু বলে না, দুনিয়া দুদিক হয়ে গেলেও দোকানদারের কড়া দৃষ্টি থাকে তার মালের দিকে। ওই মাংসের দোকানে একটা পণ্য বিনা নোটিশে বিনামূল্যে তার চোখের আড়ালে পাচার করব আমি, সে মানবে কেন? প্রতিবাদের ভঙ্গিতে বলে উঠল, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, চোর চোর, মাংস নিয়ে পালাচ্ছে। কাকু, কাল এসে দাম দিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, একদম শিওর বলে দৌড় দিলাম আমি। মুহূর্তে নতুন হাটের মৃত্যুদের আখড়া থেকে বেরিয়ে পড়লাম আমি। দৌড় কোনোভাবেই থামানো যাবে না, ওদের হাতে পড়লে সাক্ষাৎ জবাই, ওর হাতের চপারটা দিয়ে আমার কিমা বানিয়ে ফেলবে। বোধহয় দৌড়ে নতুন হাট থেকে 100 ফুট দূরে এসে পৌঁছেছি। পেছনের দৃশ্যটা দেখে আমার পিলে চমকে গেল। সেই বাদুরের কালো মেঘটা আমার পিছনে, আকাশে একটা সাপের মতো বেয়ে বেয়ে উঠেছে। তার মধ্যে একটা বাদুর নেতৃত্ব দেওয়ার মতো ছিটকে বেরিয়ে এসেছে আর আমার দিকে তেড়ে আসছে। কেন জানি না মনে হলো ওদের দলের এক সদস্য বন্দী আমার কাছে। সেই ব্যাপারটা বুঝতে পেরেছে ওরা, আর সেই জন্যই এই ক্রোধের আস্ফলন। তার পিছন পিছন দৌড়ে এলো 3টে লোক, তাদের হাতে চপার। দোকানদারটা সবার আগে, তার গলা বেঁকে গেছে, একটা চোখ কোটর থেকে বেরিয়ে এসে ঝুলছে। সে চিৎকার করে মাংসের দাম চাইছে। আমি দাঁড়িয়ে পড়ে হাঁপাচ্ছিলাম। ওরা আমায় স্পষ্ট দেখতে পেল। বাদুরটা মেঘে হাওয়ায় সাপের মতো কিলবিল করে ধেয়ে এলো আমার দিকে। ফুট 30 দূরে ছিল ওই সাঁকোটা, তার ওপারে ইট ভাটা। আমি দৌড়াতে লাগলাম, দৌড়ে সাঁকোর ওপরে উঠে পড়লাম। তার মাঝামাঝি এসে পৌঁছাতেই হুড়মুড় করে ভেঙে পড়ল সেই দুর্বল সাঁকোটা। কাঁধে ব্যাগ শুদ্ধ আমি নিচের জলে ঝাঁপিয়ে পড়লাম। এই বর্ষার খালে বিস্তর জল ছিল, তাতে পড়তেই হুশ করে তলিয়ে গেলাম জলের ভেতরে। এতে আমার সাপের বর হলো। হাত বাড়িয়ে ভেসে যাওয়া আমার টুপিটা তুলে নিলাম টুপ করে। তারপর ডুব সাঁতার দিয়ে 10 মিনিট পর মাথা তুললাম ইটভাটার প্রায় শেষ প্রান্তে এসে। কোনো মতে জল থেকে মাথা বার করে হাঁপাতে লাগলাম আমি। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। বুকটা ধক করে উঠল চমকে। সামনের দিকে তাকাতেই আবার এক রাশ আতঙ্ক ফের গ্রাস করলো আমায়। কি ভয়ঙ্কর চেহারা সেই কুকুরগুলো, শরীরে কিচ্ছুটা নেই, কালো কুচকুচে, কিন্তু কি ভয়ঙ্কর তেজে লাফাচ্ছে। আর তেড়ে আসছে সেই কুকুরগুলো আমার দিকে। চোখগুলো জ্বলছে ভাটার মতো লাল রক্তবর্ণ হয়ে, আর হিংস্র চকচকে দাঁতগুলো গজরাচ্ছে আমার দিকে চেয়ে। আমি শরীরটা ডাঙায় তুলতেই 4টে কুকুর যেন ঝাঁপিয়ে পড়লো, যেন চিড়ে টুকরো টুকরো করে ফেলবে আমায়। কুকুরগুলো লাফাতে লাগলো। একটা কুকুর ঘেঘো করতে করতে অনেকটা এগিয়ে এলো আমার দিকে। গগন বৈরাগীর টোটকাটা মনে পড়লো তখনই, আর আমি বোকার মতো তখন কুকড়ে গেছি ভয়ে। ওরা যে পার্থিব কোনো প্রাণী নয় সেটা ওদের আচরণ দেখেই বুঝতে পারছি। ওরা যে জক। গগন বলেছিল। ব্যাগ থেকে বার করলাম গগন বৈরাগীর চন্দন গাছের মন্ত্রপুত ডাল। সেটা একটা লাঠির মতো করে কুকুরের দিকে বাড়ি দিতেই ওদের এই হিংস্র রূপ পাল্টে গিয়ে কুই কুই করতে শব্দ শুরু করলো। কানগুলো নিচু হয়ে গেল, ওদের লেজ নাড়তে লাগলো। আমি ওদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলাম। কুকুরগুলো কিছুক্ষণ আমার পিছনে এলো, তারপর মুখ ঘুরে চলে গেল অন্য কিছু সন্ধানে। ব্যাস, তারপর আমি এইখানেই স্টেশনে এসে পৌঁছালাম অবশেষে। টুটুল ওর কথা শেষ করতেই আমি সন্দিগ্ধভাবে ওর দিকে তাকালাম। আমার ইশারাটা সে ধরতে পেরে কিঞ্চিত চটে গেল যেন। বলল, কি বিশ্বাস হচ্ছে না? এই নিন কৌটোটা ধরে দেখুন, এখনো ভিজে। না না না, থাক থাক, আপনি বললেন যখন অবিশ্বাস করছি না আমি। তা ওই মেলায় যাওয়ার উদ্দেশ্য কি ছিল আপনার? স্রেফ ওই একখানা বাদুর ধরে আনা? আবার কি, গগন বৈরাগী সেসব সন্ধান জানেন। কোথায় কোন পরাবাস্তব জগতে দ্রব্য পাওয়া যায় যা তার তন্ত্র সাধনার কাজে লাগবে, সেই সব সন্ধান সবই তার জানা।
আমার কাজ পারিশ্রমিকের দৌলতে সেই দ্রব্যগুলো তার হাতে তুলে দেওয়া। জল পোড়ার বলে ওর মধ্যে প্রেত শক্তি সঞ্চার হয়েছে। ভাববেন না সে জীবিত, এর মধ্যে প্রেতবন্দি আছে। গগন ওকে নিজেই ক্রিয়া করবে, বাঁধবে ওকে, পোষ বানাবে। সেই প্রেত বন্দি হতে চলেছে। সেটা টের পেয়েই ঝাঁকে ঝাঁকে ছুটে চলেছে অন্যান্য প্রেতেরা। ওই বাদুড়ে মেঘ, বুঝলেন না? ওকে মুক্ত করতে হবে। তা সেই বাদুরটা একবার দেখানো যাবে? যাবে, তবে ছিপিতে হাত দেবেন না কাকা। ছিপি খুলতেই প্রেত পালাবে, পট করে মরে যাবে বাদুরটা। আমার পরিশ্রমটাই মাটি। দেখতে দেখতেই পুতুল ওর ব্যাগ থেকে বের করে নিল একটা লম্বাটে স্বচ্ছ প্লাস্টিকের একটা শিশি। তার মুখটায় একটা রুমাল বাঁধা, ভেতরে কয়েকটা পোড়া কুণ্ডলি পাকানো তেজপাতা পড়ে আছে যেন। আমার সন্দেহ হলো লোকটা কি আদৌ সত্যি কথা বলছে। ওকে শিশিটা ফিরিয়ে দিয়ে বললাম, আপনি তো এখনই চলে যাবেন, তাই তো? হ্যাঁ, ভোরের প্রথম ডাউন ট্রেন। গগন বৈরাগে উজ্জ্বল মুখটা যেন দেখতে পাচ্ছি। কিন্তু আমার তো হাটেই যেতে হবে। রাত না করলেই হলো, বলুন। হ্যাঁ, তাহলে তো বিপদ নেই। তা না, তবে ভাবছিলাম আপনাকে চন্দন ডালাটা দিয়ে যাব, রেখে দিন। প্রেত সামনে এসে দাঁড়ালে ওটা বাড়িয়ে ধরবেন, আপনাকে স্পর্শ করতে পারবেন ওই নরকের কীটগুলো। বলেই সে ব্যাগ থেকে একটা হাতখানি লম্বা ডাল বের করে বলল, এটা নিন, 100 টাকা, অল্প দামই ছেড়ে দিচ্ছি। ও বাবা, এর জন্য দাম দিতে হবে নাকি? মাফ করবেন, এটা ঠিক চন্দন ডালের মূল্য নয়। কাদায় মাখামাখি হয়ে কৌটোটা ভিজে নষ্ট হয়ে গেছে, কাচতে হবে। ওর তো একটা খরচা আছে, ওসব গগন তো আর দেবে না, তাই না? হঠাৎ আমার মাথায় কি ভর করলো জানি না, লোকটাকে দেখে আমার মায়া হলো। হয়তো সে রাস্তায় কিছু খাওয়া দাওয়া করবে, সরাসরি টাকা চাইতে পারছে না। আমি ওর হাত থেকে ডালটা নিয়ে নাকে ঠেকিয়ে বললাম, এটা এটা চন্দন কাঠ? কই, ওই গন্ধ নেই তো। কাকা, চন্দন ডালের গন্ধ হয় না, বুড়ো গাছের গুঁড়িতে সেই তেল হয়। চন্দন তেল বড় বড় জঙ্গলে মোটা মোটা গাছ কাটলে কিছু গাছের কাঠে আসে সেই গন্ধ। আমার কথা বিশ্বাস করতে পারেন, এতে কোনো জল নেই। যেটুকু সত্যি আমি জানি সেইটুকুনিই বলি। বেশ। ওই ডালটা আমার গামছার ব্যাগের একটা সাইডে রেখে দিলাম আমি। আধ ঘন্টা পরেই দুটো ট্রেন ঢুকলো, প্রথমে আপ, পরে ডাউন ট্রেন। আমাকে উদ্দেশ্য করে টুপিটা খুলে হাত নেড়ে ট্রেনে উঠে পড়ল টুটুল। ওদিকে আমার এক পরিচিত বন্ধুর সঙ্গে প্ল্যাটফর্মে দেখা হয়ে গেল। অনাথ, সে হরেক মালের ব্যবসা করে। প্রকাণ্ড মালপত্রের বাঁক নিয়ে সে আপ ট্রেনে এসে নেমেছে। আরে খবর কি অনাথ, কোথায় রে? আমি তাকে দেখেই বলে উঠলাম, আরে রসুলপুরে নতুন হাট, এই দারুণ বিক্রি বাটা হচ্ছে নাকি? তা চললি কোথায়? আমিও তো নতুন হাট যাব, কাল রাতে এসেছি, বেকার এলাম জানিস। এখন তো দেখছি সকালের ট্রেন ফাঁকাই ছিল রে। আর বলিস না ভাই, বিক্রি বাট্টা একদম নাই রে। কি করে আর সংসার চলে? 2-4টে হাট ধরলে তবু একটু সুরাহা হয়। কবে থেকে আসছিস এই হাটে? আরে আজকেই প্রথম রে নন্দ। তা কাল রাতে এসেছিলি, কি করলি সারা রাত স্টেশনে? রাত্রে 8টার পর এখানে আবার কেউ থাকে না শুনেছি, আশেপাশের দোকানপাটও সব বন্ধ হয়ে যায়। তার সব জায়গা মারি। সে অনেক ঘটনা। এক অদ্ভুত লোকের সাথে আলাপ হলো। সে বলল নতুন হাটে কোনোভাবেই ফিরতে রাত করবেন না, জায়গাটা নাকি ভালো নয়। সে নাকি ভূতের খপ্পরে পড়েছিল। সে ভূত তাড়ানোর একটা টোটকা আমায় ধরিয়ে দিল 100 টাকার বিনিময়ে। সকাল সকাল তোকে আচ্ছা বোকা বানালো তো, তুই এসব বুজরুকে বিশ্বাস করলি? বলে অনাথ হাসতে লাগলো। ওর হাসির বহর দেখে আমারও মনে হলো লোকটা মূলত একটা ঠগ।
এইরকম ভবঘুরে টাইপের লোকজন মানুষকে বোকা বানানোর হাজারটা ফিকির করে ঘুরে বেড়াচ্ছে। আমি আর অনাথ দুজনেই একটা ঠেলা রিক্সা করে অবশেষে পৌঁছে গেলাম নতুন হাট। সারাদিন হাটে কাজকর্ম করে দিনের শেষে দেখি যতটা আশা করেছিলাম তার চেয়ে ঢের বেশি বিক্রি হয়েছে আমার গামছা। অনাথও খুব খুশি। ওর কাঁচের চুড়ি, সেন্ট, কানের দুল, শৌখিন ইমিটেশনের গয়না প্রচুর বিক্রি হয়েছে মহিলাদের জন্য। সন্ধে হয়ে এসেছিল। আমরা দুজনেই আরো কয়েকজন খদ্দের ধরার আশায় মাল বিক্রি করে ফেরার পথ ধরতে ধরতে প্রায় রাত্রি 8টা। হাট তখন প্রায় ফাঁকা। ফেরার সময় অনাথ বলল, যাক বাবা, মালপত্র সব হালকা হয়ে গেছে, আর ঠেলা লাগবে না, হেঁটেই মেরে দেবো ফেরার রাস্তা, কি বলিস? আমার ব্যাগের ওজন 4 ভাগের 1 ভাগে এসে ঠেকেছে। মন প্রাণ একেবারে উৎফুল্ল। বললাম, চল চল তাই করি, ফুরফুরে হাওয়া দিচ্ছে, হেঁটে চলে যাবো এইটুকু রাস্তা। কিন্তু ওর মতলব যে শুধু হেঁটে আসা নয়, ছিল অন্য আরো কিছু, সেটা আমি তখনও বুঝিনি। একটু পরেই দেখি রাস্তার ধারে এক বৃদ্ধ 4-5টা হাঁড়ি নিয়ে বসে আছে। চোখ মুখে দৈন্যের ছাপ, চেহারা কঙ্কাল সার। কাকা আছো তো? এই দাও দেখি 2 জায়গায়। অনাথের কথাটা কানে যেতেই আমি অনাথকে একদিকে টেনে নিয়ে বললাম, কি খাবি রে, দেশি? ধুর, এ তো খেজুরের রস, পেট পরিষ্কার হয়, মেজাজ ফুরফুরে থাকে, বুঝলি? আমার কথার কোনো কর্ণপাত না করে অনাথ ঢক ঢক করে 2 বাটি খেজুরের রস মুহূর্তে চালান করে দিয়ে বলল, এই তুই কি হাঁ করে দাঁড়িয়ে থাকবি না একমাত্র খাবি? কাকা এটাকে দাও তো। আরে এসব আমি খাই না রে, আমার পেটে সহ্য হয় না। আর ধুর, রাখ তোর পেট, খাও পিও মজ করো ব্রাদার। ওর পাল্লায় পড়ে 1 পাত্র খেজুরের রস পান করেই টের পেলাম রস গিয়েছে গেঁজে, টোকে গেছে পুরো দস্তুর। অনাথ সেই তারই খেতে লাগলো, যেন ফাঁকা একটা পিপেতে জল ঢালা হচ্ছে। পিপে আর ভর্তি হয় না। ওর দেখা দেখি উৎসাহ পেয়ে আমিও খানিকটা রস চালান করে দিলাম। বুড়োকে বললাম, নতুন হাটে ভূত প্রেতের উৎপাত নাকি রাতের বেলা, কিছু জানো? জায়গাটা ভালো নয় বাবু, কেউ রাতের দিকে ওই তল্লাটে যায় না। কেন যায় না কেন? অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। এক বুড়ো রাতে মাতলামে করতে করতে গিয়েছিল রাতের বেলা ওই নতুন হাট। পাশের খালে পরদিন ওকে খুঁজে পাওয়া যায়। সেই থেকে মাথাটা খারাপ হয়ে গেছে ওর। আজব আজব সব চিৎকার করে ওঠে রাতের বেলা। স্টেশনে গিয়ে লোকজনকে ভয় দেখায়। এই ব্যাপার, এতক্ষণে বুঝলাম। আর নতুন হাট, ওর ইতিহাস কিছু আছে? প্রায় 100 বছর আগে গ্রামের প্লেগ রোগের প্রকোপ হয়। পট পট করে লোক মরা শুরু হয়। বডি একসাথে কোথায় দাহ করবে, কে দাহ করবে, এই নিয়ে বিবাদ শুরু হয়। গ্রামের মুরব্বীরা বলে শ্মশানে ওই দেহ দাহ করতে দেবে না ওরা। তারপর থেকে ওই রোগে কেউ মারা গেলে তার দেহ এই নতুন ঘাটের ফাঁকা মাঠে ফেলে দিয়ে আসতো বাড়ির লোকজন। শিয়াল কুকুরেরা ওই দেহ ছিঁড়ে ছিঁড়ে খেত। ওই থেকেই জায়গাটা অভিশপ্ত। চুপ কর না নন্দ, নেশা খারাপ করে দিস না মারি। চুপ, একদম চুপ। আর খাবো না, একবার খেলে আর বাড়ি যাওয়া হবে না, এখানেই পড়ে থাকতে হবে।
বলেই টাকাটা মিটিয়ে ওর মালপত্র কাঁধে নিয়ে এগিয়ে চলল সে। আমিও এগিয়ে চললাম ওর পিছু পিছু। দুটো পা হাঁটতেই দেখি আমারও পা টলছে। মিনিট 2 গেছি, দেখি পথের বাঁকে চাঁদটা রাতের আকাশে সুন্দরভাবে দৃশ্যমান হলো। ভেসে ভেসে যাচ্ছে কয়েকটা কালো মেঘ। রাস্তার ধারে একটা খেজুরের গাছ, সেই চাঁদের আলো এসে পড়েছে তারই গায়ে। অসম্ভব সুন্দর লাগছে রাত্রিটা। অনাথ ওর মালপত্রের বাঁকটা নামিয়ে বলল, হা হা হা, তফা তফা, আহা হা হা, কি সুন্দর। তারপর এগিয়ে যেতে লাগলো সেই খেজুর গাছটার দিকে। কোথায় চললি রে? আরে ধান খেতে নামবি নাকি? ওখানে গাদা জল। আরে জল ছাড়বো রে ভাই, আমার একটু প্রেসার চেপে গেছে। দেখলাম অনাথ খেজুর গাছটার কাছে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, নড়াচড়া নেই। অনাথ, এই অনাথ, হলো তোর? কাছে গিয়ে ওকে ঠেলে দিতেই দেখলাম সে সাড়া শব্দ করছে না। খেজুর গাছটা ধরে ঘুমিয়ে পড়েছে। ওকে 2-3 বার ডাকাডাকি করলাম, কিন্তু আমার গলার স্বর যেন মৃদু ও দুর্বল হয়ে উঠতে লাগলো। গলায় সে জোর কোথায়? মিষ্টি হাওয়া দিচ্ছিল খেজুরের পাতা উড়িয়ে। পাশের খেজুর গাছটার তলায় বসে পড়লাম আমি। হেলান দিয়ে বুঝলাম শরীরটা ক্লান্ত, একটু বিশ্রাম চাইছিল যেন সেই শরীর। কখন যে চোখ বন্ধ হয়ে এসেছিল টেরই পাইনি আমি। চোখটা খুলল যখন কপালের ওপর একটা বৃষ্টির ফোঁটা পড়ল, বেশ বড় সড়ো। চমকে উঠে কপালটা মুছলাম আমি, চোখ পিটপিট করতে করতে। কি কি সর্বনাশ! এখন কয়টা বাজে? এতক্ষণ এইরকম ঘুমিয়ে আছি? নিজের মনে বলতে বলতে গা ঝাড়া দিয়ে বসলাম। আকাশে ভালো মেঘ জমেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। অনাথ দেখি খেজুর গাছটা জড়িয়ে তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাচ্ছে। এগিয়ে গিয়ে ওকে ধাক্কা দিতেই সে চোখ পিটপিট করে তাকালো। অনাথ, এই অনাথ, উঠে পড়। শুনতে পাচ্ছিস অনাথ? হুম হুম, কি হলো? কি কি হয়েছে? পুরো নেশায় টইটুম্বুর গলায় বলল সে। আমার নেশা ততক্ষণে অনেকটাই কেটে গেছে। এই অনাথের পাল্লায় পড়ে এই মাতালদের মতো রাস্তায় পড়েছিলাম আমি, ভাবতেই লজ্জা লাগলো। আর কোনো দিন ওর অনুরোধ রাখতে ওইসব ছাই ভস্য খাবো না আমি, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম। ও অনাথ, ওটা ফিরতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, কটা বাজে? কটা বাজে? পৌনে 1টা। এত রাতে ট্রেন পাবো কিনা কে জানে। নইলে সারা রাত স্টেশনে পড়ে থাকতে হবে। পেটে দানা পানি পড়েনি এদিকে। আমার কথাটা অনাথ যেন সামান্য ধরতে পারল। ভোরু কুঁচকে বলল, পৌনে 1টা? কি বলিস? কি? হ্যাঁ রে হ্যাঁ, আর তুই মরার মতো ঘুমোচ্ছিস। চল চল। আমরা 2 বন্ধু মালপত্র কাঁধে নিয়ে হাঁটতে লাগলাম। আকাশে মেঘ থাকায় মাটির রাস্তা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। চোখের আন্দাজে পা ফেলছিলাম আমরা। এ ভাই, এই কোথায় হেঁটে চলেছি কিছুই তো বুঝতে পারছি না রে। রাস্তা না ধান ক্ষেত রে এটা? পায়ের খোঁচা যখন লাগছে না তখন বুঝবি এটা রাস্তায়। কিন্তু রাস্তার 2 ধারে গাছপালা বোঝা যাচ্ছে না কেন? মনে হচ্ছে রাস্তাটা চওড়া হয়ে গেছে। হাঁটতে থাক। উফ, দাঁড়াবি না। কোথাও না কোথাও গিয়ে তো উঠবো নাকি। চল চল চল। ও আচ্ছা। তখনই
আমি কিছুতে একটা হোঁচট খেলাম। প্রায় পড়েই যাচ্ছিলাম, খপ করে একটা হাত ধরে ফেললো অনাথ। হ্যাঁ, কি করছিস? কি দেখে চল। কি ছিল ওটা? আরে মোবাইলের আলো আছে তো, জ্বালিয়ে দেখ না। ও হ্যাঁ, তাই তো, ভুলে গিয়েছি। মোবাইলের আলোতে তেমন জোর নেই, আবার জমি পর্যন্ত আলো পৌঁছচ্ছেই না। পুরনো মোবাইলের ওপর জোনাকির আলোর মতো একটা আলো যে জ্বলে এখনো, সেটাই আশ্চর্য। আলোটা সামনের দিকে ফেলতেই বুকটা ধক করে উঠল। একজোড়া পা, কারো একটা শরীর পড়ে আছে একটা মাঠের ওপরে, আর ওই পা জোড়াতেই আমি ধাক্কা খেয়েছি। শরীরটার দিকে আরেকটু আলো ফেলতে দেখি একটা মধ্যবয়স্ক বউ, বয়স ওই 40 হবে। মুখটা যেন কুঁকড়ে গেছে যন্ত্রণায়, চোখগুলো বিস্ফারিত, যেন ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে শিরদাঁড়া দিয়ে হিম নেমে গেল আমার। এই কি রে ওটা? চেঁচিয়ে উঠল অনাথ একটু দূর থেকে। আমি কোনো উত্তর দিলাম না। ওর পাশে গিয়ে হাঁটতে হাঁটতে বললাম, পা চালিয়ে চল, জায়গাটা ভালো নয়। 2 পা যেতে না যেতেই অনাথের সেই আমার মতোই দশা হলো। সে একটু এগিয়ে গিয়েছিল, কিছু একটাতে ধাক্কা খেয়ে হুড়মুড় করে জমির উপরে পড়ল। ধুর বাবা! কি হলো অনাথ, তুই ঠিক আছিস? এই গাছের গুড়ি ফেলে রেখেছে কেউ, দেখ তেরি। আবঝা আলোয় ঠাহর হলো সেটা আরো একটা দেহ। টুটুলের কথাটা তখনই মনে পড়ল একটা বজ্রপাতের মতো। প্লেগ হওয়াতে গ্রামের লোকেরা লাশ ফেলে রেখে যেত, কিন্তু কিন্তু সে তো সেই 100 বছর আগে। বর্তমান সময়ে কেউ লাশ ফেলে রেখেছে মাঠে ঘাটে, কেউ কখনো শুনেছে? আমি লাশটা পাশ কাটিয়ে চলে এলাম। অনাথ তখনই আমার কানে কানে বলল, এই কেউ পিছু নিয়েছে নাকি রে? আওয়াজটা শুনছিস? একটা আওয়াজ কানে আসছিল, নূপুরের ঝম ঝম শব্দ। কোনো বউ যেন নূপুর পরে আমাদের ফুট 10 পিছনেই হেঁটে হেঁটে আসছে। ওর সাথে আরো কিছু লোক একে একে জড়ো হচ্ছে, যেন 2 জন 3 জন, তারপর আস্তে আস্তে সেই ভিড় যেন বাড়তে লাগলো। ক্রমশ মনে হতে লাগলো আমরা 2 হতভাগা আগে আগে যাচ্ছি। আমাদের পেছনে হেঁটে হেঁটে আসছে নতুন হাটের সব মরাগুলো। মানুষের গন্ধে তারা আজ জেগে উঠেছে যেন। টুটুলের সাবধান বাণী মনে পড়ল। সে কোনো অবস্থাতেই এই হাটের কাছে রাত করতে বারণ করেছিল। বড় রাস্তা খুঁজে ফেলি, আমরা একই জায়গায় গোল গোল ঘুরছি না তো? বুকে ছোড়া বিধিয়ে দেওয়া একটা বিকট মহিলার গলার হাসি তখন কানে এলো। কি ওটা? ওটা কি? ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল অনাথ। পেছনে কিছুটা দূরে একটা কালো কুয়াশার মতো বেশ কিছু ছায়ামূর্তির ভিড়। ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো আমার। তাকাস না, পিছনে তাকাস না, এই সামনের দিকে হেঁটে চল। এইবার একসাথে 3-4 জন হেসে উঠল যেন।
ওই দেখা যায় খেজুর গাছগুলো, এই ওটাই রাস্তা মনে হচ্ছে না? তখনই চিৎকার করে বলেই অনাথ দিল এক ছুট। আমিও ছুটলাম ওর পিছু পিছু। পেছনের ছায়াগুলো ছুটে ছুটে এলো আমাদের পেছন পেছন। এরপর যা অনুভূতি হলো আমাদের, ভাষায় বলে তা বোঝানো যাবে না। আমরা একটু করে ছুটি, হাঁপিয়ে গেলে আবার হেঁটে হেঁটে যাই। পেছনের ছায়ামূর্তিগুলো ছুটতে থাকে যেন। রাস্তাটা একটা বাঁক নিতেই নতুন একটা বিপদ এসে দাঁড়ালো, আর সেই সাথেই আতঙ্কে আমার হৃৎপিণ্ডটা স্থির হয়ে যাওয়ার জোগাড় হলো। আমাদের সামনের রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছে 4টে হিংস্র কুকুর। তাদের লম্বা সদন্তগুলো বের করে, চোখগুলো জ্বলন্ত অঙ্গার যেন, কান খাড়া করে অবিরত চিৎকার করতে থাকলো আমাদের দিকে। পেছনে যে যাব তার তো জো নেই, কারণ ঠিক হাতখানেক পিছনে ছায়া শরীরগুলো দাঁড়িয়ে আছে। আর চোখে দেখতে পাচ্ছি 2-1টা ছায়া শরীর প্রকাণ্ড লিকলিকে আঙুলগুলো নাড়িয়ে সরু সরু কালো কালো হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের উদ্দেশ্যে। অনাথের মুখে রা নেই, চোখ বিস্ফারিত। আতঙ্কে ওর মুখ সাদা হয়ে গেছে। হঠাৎ খেয়াল হলো টুটুল আমাকে একটা গাছের ডাল দিয়েছিল, সেটা তো আমার ব্যাগেই থাকার কথা। মুহূর্তটুকুর জন্য টুটুলকে বিশ্বাস করার প্রবল প্রার্থনা করতে লাগলাম আমি। ওর কথাগুলো যেন সত্যি হয়, নইলে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো। ব্যাগ হাতড়ে পেয়ে গেলাম চন্দন গাছের ডালটা, হাত বাড়িয়ে এগিয়ে দিলাম কুকুরগুলোর দিকে। ছায়াগুলো সেই পিছন দিক থেকে আমাদের ঘাড়ের ওপরে ঝাঁপিয়ে পড়ছে যেন। খিলখিল করে হাসি তখন রাগের গজরানিতে পরিণত হয়েছে। ফুঁসছে যেন ছায়াগুলো আমাকে পেছন থেকে জাপটে ধরে ঘাড়ে কামড়ে দেবে, এত ক্রোধের আস্ফালন ওদের। হাতের ডালটা দিয়ে একবার সামনে একবার পিছনে সমানে নাড়তে লাগলাম ফুলঝুরির মতো। তখনই নাকে এলো মিষ্টি চন্দন কাঠের গন্ধটা। সেই গন্ধে দৌড়াদৌড়ি করে ফুট 10 পিছিয়ে গেল ছায়ামূর্তিরা, আর সামনের কুকুরগুলো ক্রমাগত চিৎকার ছেড়ে করুণ সুরে ডাকতে লাগলো, অনাথ অনাথ আয় আয়, আমার কাছে আয়। হারামজাদা কুকুরগুলো শালা চেঁচানি বন্ধ করে দিয়েছে রে। আর কথা বলিস না, পাতালিয়ে চল, বলছি চল। মিনিট 5 পর সেই সরু ইটের রাস্তাটা একটা পাকা রাস্তায় এসে পড়তেই হাঁপ ছেড়ে বাঁচলাম যেন আমি। আর চিন্তা নেই, এই যাত্রায় রক্ষা পেয়ে গেলাম মনে হচ্ছে, বুঝলি নন্দু। কিন্তু কিন্তু ওসব কি ছিল তোর হাতেও? ওটা বা কি? বলছি চল, সারা রাত পড়ে আছে। আজ কপাল ভালো, স্টেশনে পৌঁছতেই দেখি কিছুক্ষণ পরে একটা দূরপাল্লার ট্রেন এসে নির্জন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দেখে অনাথ বলে উঠল, নির্ঘাত লাইন ক্লিয়ার পাইনি, বুঝলি? এ তো ব্যান্ডেল হয়ে যাবে রে। চল উঠে পড়ি, চল 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 চল, এই তল্লাটে আর রাতে থাকা নেই, চল। তাড়াহুড়োর মধ্যে ভিড় ঠেলে জেনারেল বগিতে উঠে খেয়াল হলো ব্যাগটা নিয়েছি বটে, কিন্তু চন্দন ডালটা হাতে ছিল, সেটা ভিড়ের মধ্যে কোথাও পড়ে গেছে। টুটুলের মুখটা মনে পড়ল তখনই। বেঁটে খাটো টাক মাথার একটা লোক, হাতে ব্যাগ, মাথায় গোল টুপি, পরনে কোট।
ওর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল মনটা। একটা মুচকি হেসে সে যেন বলে উঠল, তেনাদের বেশি বিরক্ত করতে নেই, তেনাদের মতো করে তাদের ছেড়ে দিতে হয়। শান্তিতে থাকুক ওরা, তাতেই ভালো থাকবে তুমি।